যে কমরেড বিএস নানা দিক থেকে তিনি আমাদের পার্টির অন্যতম সম্পদ ছিলেন এবং রাজনৈতিক যুগসন্ধি এবং আরও বিভিন্ন দিক থেকে অন্যতম সেতু বন্ধনও ছিলেন, যিনি বিগত শতাব্দীতে জন্মেছেন, পার্টিতে যোগদান করেছেন এবং এই শতাব্দীতে এসেও সেখানে তার অফুরন্ত অবদান রেখে গেছেন। ঠিক তেমনি ভারতের যখন পরাধীনতা, সেই সময়তে জন্মেছেন এবং খুব অল্প বয়সে তিনি তার সংগ্রামী জীবন শুরু হয়, পার্টির সভ্যপদ লাভ করেছেন, স্বাধীনতার সংগ্রামে লিপ্ত হয়েছেন এবং স্বাধীনোত্তর ভারতবর্ষে পার্টির অন্যতম সৈনিক হিসাবে নেতৃত্ব দিয়েছেন। আবার এই পার্টি গঠনের ক্ষেত্রেতেও তিনি অবিভক্ত কমিউনিস্ট পার্টির তার জাতীয় সমিতি বা ন্যাশনাল কাউন্সিলের মেম্বার ছিলেন। আবার 1964 ইংরেজিতে মতাদর্শ কারণে যখন পার্টি ভাগ হয়ে যায়, সিপিআইএম সৃষ্টি হয়, তখন থেকে তিনি সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য হন এবং পলিট ব্যুরো মেম্বার, কেরালার রাজনীতিতে অন্যতম স্টলওয়ার্ট হিসাবে তিনি পরিচিতি লাভ করেন। তো তার জীবনের নানা দিক, আমরা এরকম একজন কমরেডকে আমরা হারিয়েছি। প্রাকৃতিক নিয়মে সকলকে যেতে হবে, সে নিয়মে, কিন্তু তারপরও এমন একটা সময়েতে তিনি হয়তো বা সশরীরে সেরকমভাবে অনেক আগে থেকে কাজ করতে পারতেন না, কিন্তু তারপরও তার শারীরিক উপস্থিতি আমাদের এই জটিল সময়েতে বা কঠিন সময়েতে আমাদের যে লড়াই সংগ্রামে একটা সাহস হিসাবে, আত্মবিশ্বাস হিসাবে নিশ্চয়ই আমাদেরকে সেখানে শক্তি যোগাত। যাই হোক, আজকে তার এই জীবন থেকে শিক্ষা গ্রহণ করেই আমাদের বর্তমান লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং তার শূন্যতাকে আমাদের পূরণ করার জন্য আমাদের সামগ্রিকভাবে আমাদের সেই চেষ্টা লিপ্ত হতে হবে। সেই জায়গায় কমরেড বিএস সম্পর্কে তার সান্নিধ্যে আমার আসার সুযোগ ছিল না বা সুযোগ হয়নি সেরকমভাবে, কিন্তু যতটুকু জানি যে খুবই দরিদ্র পরিবারে তিনি জন্মেছেন। কাজে তার জীবনে পার্টির সদস্যতা লাভ, পার্টির নেতৃত্বে অধিষ্ঠান করে ইত্যাদি, তার এই জীবনের শিক্ষা থেকে এবং সেটা পরবর্তী সময়েতে একজন পার্টির নেতা, বিধানসভার সদস্য, বিরোধী দল নেতা, মুখ্যমন্ত্রী, যে ক্যাপাসিটিতে তিনি ছিলেন সমস্ত ক্ষেত্রেতে সুনিপুণভাবে তিনি প্রয়োগ করে গেছেন, যা আজকের দিনে আমরা যারা কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত আছি আমাদের কাছেও প্রায় প্রতিনিয়ত তার বিভিন্ন দিক অতি শিক্ষণীয়। যেটা তার জীবন থেকে যেটা জেনেছি, যে মাত্র 4 বছর বয়সে তিনি তার মাকে হারিয়েছেন। সেই সময়েতে 4 বছর বয়স মানে তার তখন 1927 ইংরাজি। স্বাভাবিকভাবেই ভারত পরাধীন, কেরালাও আজকে সে কেরালা হয়নি। কেরালার সমাজ আজকে যে স্তরে, শুধু অর্থনৈতিক দিক থেকে না, সামাজিক দিক থেকে যে উচ্চতায়
সেদিন সেরকম ছিল না। একদিকে শ্রেণী শোষণ, আরেক দিকে যে আমাদের ভারতীয় সমাজের নানা বেধি, যে উচ্চবর্ণ নিম্নবর্ণ বিভিন্ন দিক, এই মালয়ালিদের সমাজেও তা বিরাজ করছিল। তো সেই সময়তে তার মা অসুস্থ হন, স্মল পক্স, গুটি বসন্ত, এবং সেই সময়েতে এটা একটা মারাত্মক রোগ, যে এরকম স্মল পক্স হলে পড়ে তখন নাকি তাদেরকে একদম ঘর থেকে বের করে দিয়ে, যেটা আমরা একটা শব্দ গত করোনার সময়ে আমরা শিখেছি, কোয়ারেন্টাইন, আলাদা করে রাখা হতো। তো মাকে সেরকমভাবে, একে তো খুবই দরিদ্র পরিবার, তার পরিবার থেকে আলাদা করে এটা ছড়ার পরে মাকে এটা করে করে নিয়ে রেখে দিয়েছে। যখন প্রায় অন্তিম মুহূর্তে প্রায় মারা যাবে, তো সবাই ঠিক করলো, কমরেড ভিএস এবং তার বড় ভাই, তারা দুবাই ছিলেন, অন্তত মাকে শেষ তারা যেন দেখার সুযোগ পায়। এবং সেভাবেই তার মা মারা যান। তার মার কাছেও যেতে দেওয়া হয়নি, তাকে যেতে পারেনি। তার 3 বছর বাদে, তার বয়স যখন 7 বছর, না আরও 7 বছর বাদে 11 বছর, সে সময়তে মারা যায়। একইভাবে তার বাবাও, চিকিৎসার সুযোগ ছিল না। এবং মার মৃত্যু, যদিও মার মৃত্যুর সময়তে বয়স খুব কম, 4 বছর, সেখানে সেরকম যে বুঝ জ্ঞান তো তেমন হওয়ার কথা না, কিন্তু 11 বছর বয়সে তার একটু বোধশক্তি হয়েছে, জীবনকে জানার, একটু বুঝার। তো পরবর্তী সময়েতে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি যে কমিউনিস্ট পার্টির সদস্য হয়েছ, আরও অনেক পার্টি আছে, সেই পার্টিতে যোগদান না করে তুমি কমিউনিস্ট পার্টিকে আদর্শ হিসাবে তুমি গ্রহণ করেছ, তার পেছনে কারণ কি? তিনি উত্তর দিয়েছেন, মা যখন মারা যায় তখন তো আমার তেমন বুঝজ্ঞান ছিল না, কিন্তু বাবা মারা যাওয়ার সময়তে আমি মন্দিরে যেতাম, মসজিদে যেতাম, চার্চে যেতাম। কেরালাতে 3টা ধর্ম প্রায় প্রমিনেন্ট, প্রায় সব গ্রামে, সব ইয়েতে আছে, এবং সারাদিন ভগবানের নাম জপ করতাম, সমস্ত দেবতার নাম জপ করতাম। তার সাথে বৌদ্ধদের কাছে গিয়েও বাবার জন্য ওষুধ আনতাম। কিন্তু আমার এত প্রার্থনার পরে যখন বাবাকে বাঁচানো গেল না, তারপর যখন ক্লাস 6-7-এ, সেই সময়তে বিজ্ঞান তো সেরকম খুব সিলেবাস উন্নত সেরকম না, কিন্তু তারপরও এরকম সমাজ বিজ্ঞান ইত্যাদি, যার মধ্য দিয়ে বিজ্ঞানে কিছু কথা বলা আছে, সেগুলো পড়ার পর আমার ভেতরে একটা উপলব্ধি আসে যে জীবন মৃত্যু এগুলো এরকম যে পূজা বা ইত্যাদি বিশ্বাস দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না, এটা বিজ্ঞান। কাজেই সমাজটাকে, জীবনটাকে, এটাকে পরিবর্তন করতে গেলে, এবারেও পরিবর্তনের করতে হলেও সেই যে বিজ্ঞান যুক্তি, তার উপরে ভিত্তি করেই যে রাজনীতি, যে সংগ্রাম, এটা একমাত্র পথ। এইভাবেই যে কমিউনিস্ট পার্টির প্রতি বা ধর্ম সম্পর্কে আমার চেতনা সেখানে তৈরি হয়। কিন্তু এর জন্য কোনো ধর্মের বিরুদ্ধে, ধর্মবিশ্বাসীদের বিরুদ্ধে আমার কোনো শত্রুতা নেই। তো এটা তার, অর্থাৎ জীবন থেকে শিক্ষা নেয়া, কিন্তু লেখাপড়া তো করার সুযোগ ছিল না, দারিদ্র, তাকে নিজ থেকেই
একজন টেলরের কাছ থেকে দর্জির কাছে ট্রেনিং নিয়ে কোনো রকম সেলাই টেলাই করে কিভাবে একটু পেট পালা যায় কিনা সে চেষ্টা, কিন্তু তা দিয়ে হয় না। কেরালা আপনারা জানেন নারিকেল উৎপাদন খুব হয় সেখানে। সেই সময়তেও যে নারিকেলের ছোবরার কিছু ইন্ডাস্ট্রি, প্রাইভেট ইন্ডাস্ট্রি ছিল, এরকম একটা ইন্ডাস্ট্রিতে যোগদান করে তার এই জীবনযুদ্ধ সেখানে শুরু হয়। কিন্তু সেখানে গিয়ে তিনি দেখেন যে এত পরিশ্রম, যে এরকম যারা শ্রমিক তাদেরকে যেরকমভাবে মালিকরা নিংড়ে নেয়, এতে হাড় ভাঙা পরিশ্রম করার পরও দুবেলা খেতে পায় না। তখন আস্তে আস্তে তিনি এই শ্রমিকদেরকে কিভাবে সংগঠিত করবেন, এবং সে সময়তেই কেরালার অন্যতম কমিউনিস্ট আন্দোলনের সংগঠক কৃষ্ণ পিল্লাই তার সংস্পর্শে আসছেন আলাপ্পুজা জেলাতে, এবং তিনি তাকে বলেন, তুমি খ্যাত মজুরদের মধ্যে কাজ করো, কৃষি শ্রমিকদের মধ্যে কাজ করো। পরাধীন ভারতবর্ষ, এবং সেই সময়তে ভারতবর্ষের আরও বিভিন্ন প্রদেশে যে দেশীয় রাজারা ছিলেন, এদের একটা ভালো অংশ ব্রিটিশদের গোলামি করতেন। ব্রিটিশ সরকার যাতে প্রলম্বিত হয়, কিছু উপাধি, কিছু সুযোগ, আর সেই সামন্ত শোষণ করার অবাধ স্বাধীনতা। ট্রাভাঙ্কোর রাজ্যের যে সিপি রামস্বামী আয়ার এবং সে সমস্ত সামন্ত রাজাদেরকেও তখন বলা হতো, বা তাদের মন্ত্রী, প্রধানমন্ত্রী বলা হতো। তার রাজত্বে সে ট্রাভাঙ্কোর রাজ্যে, সেখানে শুধু খ্যাত মজুর, দিন মজুরদের উপর শ্রেণী শোষণ না, তার উপরে যে কাস্ট প্রিপারেশন, অর্থাৎ যদি নিম্নবর্ণের হয় সেই কৃষি শ্রমিক বা দিনমজুর, তার মজুরি আরও কম এবং তার আরও বেশি খাটুনি সেখানে তাদের দিকে করানো হয়। তার সাথে হলো তাদের সাথে নানা ধরনের অপমানজনক সেখানে ব্যবহার। কৃষ্ণ পিল্লাই তাকে নিয়োজিত করেন সেখানে, তুমি সেখানে কাজ করো। তো এইভাবেই যে কেরালাতে সেই স্বাধীনতার আগে থেকেই, অর্থাৎ যখন আমাদের স্বাধীনতার সংগ্রাম চলছিল, একদিকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই, আরেক দিক থেকে এই ক্লাস এক্সপ্লয়টেশন বা কাস্ট এক্সপ্লয়টেশন, শ্রেণী শোষণের বিরুদ্ধে এবং এরকমভাবে কাস্ট শোষণের বিরুদ্ধেও সে লড়াই শুরু হয়। এবং এগ্রিকালচার ওয়ার্কার, এই শ্রমিকদের মধ্যে এই সংগঠন গড়ে তোলার মধ্য দিয়ে তিনি কমিউনিস্ট পার্টির সদস্যতা লাভ করেন। এবং তার কিছুদিন বাদে দেশের একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষ হয়ে আসছে, ব্রিটিশরা দুর্বল হচ্ছে, লাল ফৌজ হিটলারকে পরাজিত করার মধ্য দিয়ে একটা নতুন উৎসাহ সারা পৃথিবীতে তৈরি হয়েছে। তার প্রত্যক্ষ পরোক্ষ যে প্রভাব আমাদের দেশে জাতীয় আন্দোলনেও, যে ব্রিটিশদেরকে ভারত ছেড়ে যাওয়ার একটা এই তার চিন্তাভাবনা ইত্যাদি শুরু হলো। এবং সেই সময়তে এই ঘটনাবলীগুলোকে, যে কতগুলি আন্দোলন আমাদের দেশের বিভিন্ন প্রান্তে, গোটা স্বাধীনতা আন্দোলন এবং এরকমভাবে যে শ্রেণী শোষণের বিরুদ্ধে যে উৎসাহ তৈরি করেছিল,
এটা কেরালার পুন্নাপ্রা বায়ালার, দুটি জায়গার নাম। পুন্নাপ্রা থেকে শুরু হয়েছিল এবং বায়ালারে গিয়ে শেষ হয়েছিল। সেটাও এই ট্রাভাঙ্কোর রাজ্যের রাজা বা সামন্ত রাজাদের এই শ্রমিকদের প্রতি শোষণ এবং আরও নানা ধরনের এই কাস্ট প্রিপারেশন, তার বিরুদ্ধে লড়াই, সেখানে তিনি স্বাভাবিকভাবে যুক্ত হন এবং সে আন্দোলনে যোগদানের পর তিনি একদিকে ব্রিটিশ আরেকদিকে ট্রাভাঙ্কো রাজ্যের রাজার বা সে রাজ্যের শাসকদের চক্ষুশূল হন। আত্মগোপনে থেকেও গ্রেপ্তার হন এবং শুধু গ্রেপ্তার হওয়া না, এবং অকথ্য নির্যাতনের শিকার হন। একটা সময় যে লকআপে গিয়ে পুলিশ তাকে এমনভাবে মেরেছিল যে মৃত ভেবে তাকে প্রায় শ্মশানে নিয়ে যায়, বলছিল ওই লাকড়ি আছে নিয়ে পুড়িয়ে ফেলো। পরাধীন ভারতবর্ষ তো সেরকম আইপিসি সিআরপিসি ব্রিটিশরাই করে গেছেন, থাকলেও এই স্বাধীন ভারতবর্ষের মধ্যে যেখানে প্রপারলি পোস্টমর্টেম বা ইত্যাদি বিচার টিচার হয় না, তখন আর কি করে হবে? তখন পুলিশদের মধ্যে একাংশ তাকে দেখেন যে না, একটু নড়ছে, পুরো প্রাণ যায়নি। তাকে তুলে নিয়ে গিয়ে পালা একটা নামক জায়গা, সেখানে হসপিটালে গিয়ে সেখানে চিকিৎসা হওয়ার পর তিনি পুনর্জন্ম লাভ করেন, অর্থাৎ বেঁচে ওঠেন। তো এইভাবেই যে জীবনের প্রতিটি ধাপে দারিদ্র্যের বিরুদ্ধে, শ্রেণী শোষণ এবং কাস্ট শোষণের বিরুদ্ধে, আর সেই যুগে ঔপনিবেশিক সরকার এবং পরবর্তী সময়েতে ভারত স্বাধীন হওয়ার পর কমিউনিস্ট পার্টিতে যোগদান করার পর দেশের এই বুর্জোয়া ব্যবস্থার যে বিরুদ্ধে লড়াই করার মধ্য দিয়ে তিনি পরিণত হয়েছেন। এবং তিনি লেখাপড়া করার সুযোগ পাননি, বলছে প্রাতিষ্ঠানিক তার শিক্ষা মাত্র ক্লাস 7 অবধি। যারা বর্তমান সময়েতে তার এই জীবনী বা তার সম্পর্কে যারা আলোচনা করেছেন, তাদের লেখা থেকে দেখেছি যে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা সেরকমভাবে লাভ করার সুযোগ না থাকলেও তিনি বিধায়ক হিসাবে, বিরোধী দলের নেতা হিসাবে, কমিউনিস্ট পার্টির প্রথম যুগে ডিভিশন অর্থাৎ আমাদের সাব ডিভিশন মহকুমা, তার সম্পাদক হিসাবে, পরবর্তী সময়েতে জেলার সম্পাদক, একটা সময়েতে প্রায় 10 বছরের জন্য রাজ্য সম্পাদক, তারপরে পলিট ব্যুরো, বিরোধী দলের নেতা, মুখ্যমন্ত্রী, যে তার যে সেই অতীত থেকে পরবর্তী সময়েতে উত্তরণে বিভিন্ন বিষয় সম্পর্কে তার স্পষ্ট মতামত, সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে এবং সুনিপুণ নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কোনো দিনই তার অভাব পরিলক্ষিত হয়নি। আমাদের বর্তমান সাধারণ সম্পাদক কমরেড এম.এ. বেবি তার জীবন সম্পর্কে আলোচনা করতে গিয়ে একটা জায়গায় বলেছেন, তিনি যখন 2006 সাল থেকে 11 সাল মুখ্যমন্ত্রী হন, তার আগে কেরালাতে 5 বছর পরে পরে বদলায়, শুধু এই বিগত সরকারটাই, বর্তমান সরকারটাই পরপর 2 টার্ম চলছে কমরেড পিনারাই বিজয়নের নেতৃত্বে। তার আগে ইকে নায়নারের
সরকার ছিল 1996 থেকে 2001 অবধি, যে তখন নারায়ণনের সরকারের একটা আইটি ইনফরমেশন টেকনোলজি আমাদের দেশেও তখন খুবই জনপ্রিয় হয়ে উঠছে। এটাকে স্কুল শিক্ষার সাথে যুক্ত করে এরকম একটা পলিসি ঠিক করা হয়েছিল, কিন্তু মাঝখানে যখন আবার এই কংগ্রেসের সরকার আসলো, তারা এটাকে নারায়ণন সরকারের নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে দিয়ে এটা একেবারে আইটি সেক্টরের জায়ান্ট, যারা বিশ্বসেরা, বিশ্বের নেতৃত্ব দিচ্ছেন, তাদের হাতে তুলে দিয়ে যেন কেরালাকে আইটির ক্ষেত্রেতে একেবারে ওয়ার্ল্ড ক্লাস। আমরা কথায় কথায় ত্রিপুরাতে এখন শুনি কেবল বিশ্বমানের সমস্ত ক্ষেত্রেতে। আজই আইটি যখন শেখাবো, এটা বিশ্বমানের আইটি হবে। মাইক্রোসফট কোম্পানির সাথে টাই আপ করে ওমেনচণ্ডী সরকার এটাকে বাতিল করে দিয়ে প্রাইভেট হাতে তুলে দিল, যা করছে এখন নরেন্দ্র মোদী বা অন্যরা। তখন কমরেড ভিএস তখন বিরোধী দল নেতা, তিনি তীব্রভাবে তার বিরোধিতা করেছেন যে না, এইভাবে এটা পাবলিক ইনস্টিটিউশন বা পাবলিক প্রোগ্রামকে এটা প্রাইভেট প্রোগ্রাম পরিণত করে দিয়ে শুধু কর্পোরেটের মুনাফা তৈরি করে প্রকৃত শিক্ষা সে দিয়ে কেরালার শিক্ষা ব্যবস্থায় এতে নতুন কোনো কিছুই লাভ হবে না। তো তিনি যখন মুখ্যমন্ত্রী হলেন 2006 সালে, সেই চুক্তি বাতিল করে দিয়ে আবার কেরালা সরকারের হাতে শুধু ইকে নায়নারের সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল এটাকে মানে প্রত্যাবর্তন করানো না, তো সিদ্ধান্ত নিল যে ফ্রি সফটওয়্যার, যে কেরালার শুধু স্কুলগুলোতে না, কেরালার পাবলিককে এই ইনফরমেশন টেকনোলজির সমস্ত যা নতুন উদ্ভাবনী সব ফ্রি যাতে পায়। কমরেড বেবি বলছিলেন, তখন তিনি শিক্ষামন্ত্রী, তো আমিও বুঝে উঠতে পারছিলাম না যে কমরেড ভিএস কীভাবে এই ক্ষেত্রেতে আরও এক ধাপ এগিয়ে এইভাবে করার চেষ্টা করছে, এবং সেভাবেই নতুন করে সে কেরালার আইটি পলিসি চেঞ্জ করে দিয়ে প্রতিটা স্কুলে ফ্রি সফটওয়্যার এবং আইটি এনাবেল শিক্ষা ব্যবস্থা তৈরি করলো। তো বলছে পরবর্তী সময়েতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানও বিএস অচ্যুতানন্দন সরকারের এই পদক্ষেপ শিক্ষাকে আধুনিকরণের এবং একেবারে জনগণের দুয়ারে পৌঁছানোর, বলছে এই পদক্ষেপে কেরালার প্রায় শিক্ষাতে তার যে এক্সপেন্ডিচার এবং আরও অন্যান্য দিক থেকে আইটি এনাবেল সার্ভিসেস এগুলি গ্রহণ করার দিক থেকে 3000 কোটি টাকার বেশি কেরালা সরকারের সাশ্রয় হয়েছে শুধু এই একটা পলিসির জন্য। তো এই ছিল তার চিন্তা ভাবনার মানে এত শার্পনেস, এত অ্যাডভান্স, শুধু ভূমি সংস্কার বা জনকল্যাণের অন্যান্য দিক থেকে না, এমনকি বিজ্ঞান প্রযুক্তির দিক থেকেও তার ভাবনা চিন্তার প্রসার। তার সাথে তার আরও বৈশিষ্ট্য হলো যে একজন সফল একজন যে
এই কি বলে আইনসভার সদস্য, বিরোধী দলের নেতা এবং মুখ্যমন্ত্রী হয়েও কেরালা বহু যুগান্তকারী কাজ করেছেন। শুধু এটুকু বললেই হয়তো ভুল হবে, এটা তার থেকে অন্যভাবে বলা যায় যে কীভাবে যে সংসদীয় কাজকেও জন আন্দোলনে রূপান্তরিত করে, এটাকে একটা সামগ্রিক একটা মুভমেন্ট, সামগ্রিক আন্দোলনে পরিণত করা যায়। এই ক্ষেত্রেতেও কমরেড বিএসের অবদান, আজকের দিনে কেরালার সমাজ তার অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে তার যে সন্তুলন, এটাকে শেপ দেওয়ার ক্ষেত্রেতে তার ভূমিকা, এই ক্ষেত্রে বলা যায় কেরালার ভূমি সংস্কার আন্দোলনের সাফল্য এটা শুধুমাত্র বিধানসভাতে অবশ্যই কমরেড EMS নাম্বুদিরিপাদ আরও এরকম নেতৃত্ব সেখানে ছিলেন, এটা তিনি একা করেছেন তা বলছি না, কিন্তু সেই জায়গায় তার অবদানও যে দ্বিতীয়বার যখন কমরেড EMS নাম্বুদিরিপাদের নেতৃত্বে সেখানে LDF সরকার হয়, আপনারা জানেন সেই দ্বিতীয়বার সরকারটাকেও কংগ্রেস এবং তার অন্যান্য সহযোগী দল তারা ভেঙে দেয় 1969 সালে। বিধানসভাতে বিল পাস হয়েছে। এখন যেমন বিজেপি সরকারের সময়েতে রাজ্যপালকে দিয়ে বিরোধী দলের পরিচালিত সরকারের এই বিভিন্ন বিল সই করা হয় না, আটকে রেখে দেয়, তখনও ছিল। তো কি হবে, বিল তো এসছে ভূমি সংস্কারের, কিন্তু রাজ্যপাল সই করছে না। তখন EMS নাম্বুদিরিপাদ এই গোপালন তারা জীবিত ছিলেন এবং তারা সবাই সিদ্ধান্ত নিলেন যে না, এটাকে তো এইভাবেই ছেড়ে দেওয়া যায় না। তো সিদ্ধান্ত হলো যে সরকার, রাজ্যপাল সে বিল সই না করলেও কেরালার জনগণই সেই আইন এটা হাতে কলমে, অর্থাৎ এরকম উদ্বৃত্ত জমি দখল করার মধ্য দিয়ে ভূমিহীনদের কাছে বিলিয়ে দিয়ে তারা দখল করবে। নেতৃত্বে ছিলেন BS, কৃষি শ্রমিকদের আন্দোলন, এবং সে আন্দোলন ছড়িয়ে পড়ল। বলছে 28 লক্ষ পরিবার লাল পতাকা নিয়ে এই উদ্বৃত্ত জমি দখল করে বা খাস জমি দখল করে সেখানে পতাকা পুঁতে দিয়ে এই জমি দখল করেছে। 28 লক্ষ পরিবার তারা সে জমির মালিক হয়েছে পরবর্তী সময়েতে, এবং তৎকালীন সরকার তথা রাজ্যপাল বাধ্য হয়েছেন এই বিলে অ্যাসেন্ট দিতে। অর্থাৎ এইভাবেই শুধু প্রশাসনিক জনমুখী সিদ্ধান্ত গ্রহণ করলে হবে না, এর সাথে যদি জন আন্দোলন সংযুক্ত করা যায়, যত দুর্বিনীত সরকারই হোক তার পক্ষে এটাকে আটকে রাখা সেখানে কঠিন। তার সাথে বলা যায় একজন সংগঠক হিসাবে যে মানুষের সাথে মেশা, একেবারে প্রান্তিক মানুষকে লড়াইয়ে যুক্ত করা, এবং যেখানেই খ্যাত মজুর হোক বা কৃষক বা পার্টি, যেখানেই তিনি তার এই নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন, যে সবাইকে নিয়ে একটা যৌথ আন্দোলন, যৌথ সিদ্ধান্ত গ্রহণ করার এদিক থেকে
তিনি অন্যতম কারিগর ছিলেন। আমি আমার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলবো, এটা কতটুকু তার সেটার সাথে মিলবে আমি জানি না, কিন্তু তার সেই যে উপস্থিতি বা তার দক্ষতা, তার সংস্পর্শ, কমরেডরা যে এখন বলছেন বা এই সময়েতে তার লেখা থেকে যা পড়েছি, এটা যে কতটুকু বাস্তব, আমি তার ছোঁয়া, আমার সে অভিজ্ঞতা একটু, এগুলি পরে আমার হচ্ছে 2004 কি 5 সাল, আমি তখন ত্রিপুরাতে আরডি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলাম। কেরালাতে কংগ্রেসের নেতৃত্বে এই ইউডিএফ সরকার, উমেন চণ্ডী মুখ্যমন্ত্রী, আর বিএস অচ্যুতানন্দন বিরোধী দল নেতা। একটা চিঠি আসলো আমাদের আরডি দপ্তরে যে কেরালার গভর্নমেন্ট তাদের যে স্টেট রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েত ইনস্টিটিউটে কুল্লমে, সেখানে 2 দিনের একটা ওয়ার্কশপ করবে। সেই ওয়ার্কশপে কেরালাতে আমাদের আরডি এবং পঞ্চায়েত কাজে কী অভিজ্ঞতা, এটা শেয়ার করার জন্য ত্রিপুরার ভারপ্রাপ্ত মন্ত্রী যদি আসেন, তারা আমন্ত্রণপত্র পাঠান। আমি প্রথম দেখে কেরালাতে গিয়ে কেরালাকে ত্রিপুরার অভিজ্ঞতা কি শেখাবো, কারণ কেরালা থেকে আমাদের এখানে তখনও রেগা আইন টাইন কিছু হয়নি তখনও, তার আগে। তবে কেরালা থেকে ইকে নায়নার যখন ছিলেন, সেখানকার পঞ্চায়েত পরিচালনার যে অভিজ্ঞতা আমরা এখানে কিছু কিছু আমরা প্রয়োগ করে আমরা চেষ্টা করছি আমাদের নিজস্ব অভিজ্ঞতার সাথে। আমি বললাম ঠিক আছে, আমরা এগুলো নিয়েই বলবো গিয়ে। তো গেলাম সেখানে। তো আমি ভেবেছিলাম এখান থেকে যাওয়ার আগে বোধহয় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, জেলা পরিষদের মেম্বার হয়তো তারাই থাকবে শ্রোতাদের মধ্যে। তো আমি যখন গিয়ে হলে গিয়ে বসলাম, বিশাল হল, শ্রোতাদের সব চেয়ারে বসা, মুখ্যমন্ত্রী উমেন চণ্ডী, বিরোধী দল নেতা বিএস অচ্যুতানন্দন, কেরালা বিধানসভার প্রায় অর্ধেকের বেশি সদস্যরা, মন্ত্রী থেকে শুরু করে বিরোধী এবং এই শাসক দলের এমএলএরা, সভাধিপতি ইত্যাদি ইত্যাদি। তো আমি গিয়ে তো ঘাবড়ে গেছি, তাদের সামনে কি বলবো গিয়ে। আর কেরালার যারা এই ক্ষেত্রেতে যারা সারা দেশের মধ্যে নেতৃত্ব দিচ্ছে, কি শেয়ার করব। কমরেড বিএস বোধহয় আমাকে দেখে বোধহয় বুঝেছেন যে আমি ঘাবড়াচ্ছি। যাই হোক, আমি শুরু করলাম, ঠিক আছে বলতে তো হবেই। একটা আমার প্রেজেন্টেশনের অর্ধেক সময়েতে মুখ্যমন্ত্রী চলে গেছেন একটা জরুরি কাজ আছে বলে। তো পুরো সময় তিনি বসে শুনছেন মনোযোগ দিয়ে। তো স্বাভাবিক, আমার বলতে কোনো অসুবিধা নেই যে আমি যদ্দূর বলতে পারতাম আমি তদ্দূর বলতে পারিনি, কারণ এই অডিয়েন্স দেখে। কিন্তু আমার মুখ দিয়ে কমরেড বিএস তিনি খুঁটিয়ে খুঁটিয়ে, অর্থাৎ আমি যা বলবো, ত্রিপুরা সম্পর্কে যা তুলে ধরব, যেটা আমার নিজের পরিকল্পনার মধ্যে এটা ছিল না, তার চেয়ে বেশি উনি আমাকে দিয়ে বলালেন যে ত্রিপুরার এডিসি, তোমাদের এডিসিটা কীরকম। এডিসিতে তো 3 টিয়ার পঞ্চায়েত নেই, তোমরা কিভাবে চালাচ্ছ। ত্রিপুরাজ্যের মধ্যে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে এই যে নানা ধরনের কাস্ট প্রবলেম আছে, উচ্চবর্ণ নিম্নবর্ণ, অনেক জায়গাতে এখনও দলিত বা আদিবাসী তাদের শিক্ষা প্রতিষ্ঠান বা ধর্মীয় প্রতিষ্ঠান এসব জায়গাগুলোতে তাদেরকে সেরকম মর্যাদা দেওয়া হয় না। নির্বাচিত
প্রধান বা চেয়ারম্যান হলেও অন্যরা চেয়ারে বসে, তাদেরকে মাটিতে বসতে হয়। অর্থাৎ এমনভাবে এত সুন্দর করে দিয়ে যে গোটা ত্রিপুরাকে, যে ইরা ছিলেন, যে অডিয়েন্স ছিলেন, অর্থাৎ কেরালার প্রায় সমস্ত দলের বিধায়করা, জেলা সভাধিপতিরা, যে ত্রিপুরাকে তিনি উপস্থিত করলেন আমার মুখ দিয়ে, অর্থাৎ আমাকে তিনি প্রশ্ন করলেন। তো এই হলো ক্যাপাসিটি, অর্থাৎ কিভাবে একটা কর্মীকে তৈরি করতে হয়, কিভাবে যে একজন জুনিয়র মোস্ট হলেও তার তুলনায় তো প্রশ্নে ওঠে না স্বাভাবিকভাবেই, কিন্তু সেরকম একটা পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে সেরকম একটা সাহস তৈরি করার মতো একটা ব্যবস্থা করে সেখানে খুব সুন্দরভাবে যে পারপাসে সেই সেমিনার এটাকে তিনি সফল করে দিলেন। এবং পরবর্তী সময়েতে এমএলএরা, মন্ত্রীরা আমাকে বলছিলেন, ভাই ত্রিপুরা সম্পর্কে তো জানতাম না, কিন্তু আমার অরিজিনাল যে প্রিপারেশনের মধ্যে এগুলো ছিলই না। এটা সবটাই কৃতিত্ব হলো কমরেড বিএস অচ্যুতানন্দনের। এই ছিল ওনার যে বহুমুখী ক্যাপাসিটির অন্যতম। যাই হোক, আজকে আমরা তাকে স্মরণ করছি শুধু এই কতগুলো দিক বলার জন্য না, আমরা দেশের যে আমাদের জাতীয় জীবনে যেটা কঠিন সময়েতে আছি, সেই সময়েতে পার্টিকে, গণ আন্দোলনকে সেরকম চেতনা এবং সেরকম তেজের মধ্য দিয়ে কিভাবে আমরা মোকাবেলা করব। আমরা দেখছি এখন আমাদের দেশে যারা শাসক দল, আমি পেছনে যাব না, মানিকদা আছেন বলবেন, যে বর্তমান যারা শাসক দল তারা আমাদের দেশের যারা সাধারণ মানুষ, বিশেষ করে যুব সমাজ, স্বাভাবিকভাবেই দেশের স্বাধীনতার সংগ্রামে কাদের কি অবদান ছিল, কারা কীরকম স্যাক্রিফাইস করেছিল, সবার জানার কথা না। আর এখন তো খুব কায়দা করেই, পরিকল্পিতভাবেই ইতিহাসটাকেই পাল্টে দিয়ে এখন ইতিহাস পুনর্লিখনের নামে সমস্ত অসত্য তথ্য, এবং শুধু অসত্য হলো তো এক জিনিস, তার সাথে হলো উদ্দেশ্য প্রণোদিতভাবে সেখানে তাদের যে হিংসা এবং বিভাজনের রাজনীতিকে যেটা পুষ্ট করতে পারে, ঠিক সেই ধরনের সিলেবাস তৈরি করে যুবমনকে বিষিয়ে দেওয়ার সেখানে চেষ্টা করছে। এবং এটা শুধু সিলেবাসের মধ্য দিয়ে না, এই যে আগামীকাল পরশু আমরা আরেকটা স্বাধীনতা দিবস উদযাপন করব, স্বাভাবিক সবাই আমরা করব, এটাকেও তারা ব্যবহার করছে। গতকাল সারা দেশে সরকারি উদ্যোগে তিরঙ্গা যাত্রা নিয়ে তিরঙ্গা উৎসব, এবং বড় বড় কথা বলছে, দেশপ্রেম, তিরঙ্গার সাথে আমাদের সখ্যতা বাড়াতে হবে। অর্থাৎ যে ভারতবর্ষের যে দেশপ্রেমের ঠিকাদার তারাই, সোল রাইট, তারাই একমাত্র দেশপ্রেমের কথা বলে অন্য কেউ বলার সুযোগ হবে না। কিন্তু হ্যাঁ, তিরঙ্গা নিয়ে প্রোগ্রাম করার,
আরও বড় কিছু করতে কোনো আপত্তি সেখানে নেই, কিন্তু এই তেরঙ্গার মাহাত্ম্য যাতে হৃদয়ঙ্গম করতে পারে, এই তেরঙ্গা যে ভারতবর্ষের স্বাধীনতা অর্জন করার মধ্য দিয়ে তৎকালীন স্বাধীনতা সংগ্রামীরা শুধু 200 বছরের ব্রিটিশ বিরোধী লড়াইয়ের থেকে অর্জিত যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা না, তারও আরও বহু পূর্ব থেকে হাজার বছরের এই ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি যে অবয়বের তৈরি হয়েছে, সেগুলোর সবটাকে নিয়েই আমাদের সংবিধান, আইডিয়া অফ ইন্ডিয়া বা ভারতবর্ষের আকাঙ্ক্ষা, আমাদের সংবিধানের তার প্রিয়াম্বলের মধ্যে, মুখবন্ধের মধ্যে আমরা ভারতবাসী, আমরা আমাদের দেশের এই সংবিধান আমরা গ্রহণ করলাম, এই সংবিধান আমরা দিলাম। তো এই চেতনা যদি, সেই চেতনা যদি উদ্বুদ্ধ করতে হয়, তাহলে সেই প্রজন্মকে, সেই নতুন প্রজন্মকে সেরকম শিক্ষা, সেরকম দীক্ষা, সেরকম চেতনা তা দিতে হবে। কিন্তু এরকম তিরঙ্গা উৎসব করছে, কিন্তু তার বাইরে গিয়েই শুধু ভাগ করো, শুধু বিজেপি না, এমনকি তার সহযোগী ত্রিপুরাজ্যের মধ্যে এখন ত্রিপুরা মথাকে দিয়ে যে এসআইআরের বিরুদ্ধে সারা দেশ উত্তাল, আর ত্রিপুরা মথা বলছে সেই এসআইআর হলো এখন তাদের অন্যান্য সমস্ত স্লোগানগুলো, এগুলো ফেলে রেখে না এসআইআর নিয়ে এই ত্রিপুরাজ্য আমাদের এগুতে হবে। এটা শুধু ত্রিপুরা মথার মস্তিষ্ক প্রসূত মনে করলে ভুল হবে। আরএসএস, বিজেপি আজকে এইভাবেই তার তথাকথিত দেশপ্রেম, এবং সেই দেশপ্রেম প্রকৃত দেশপ্রেম না, এটা আসলে তার হিন্দু রাষ্ট্র তৈরি করার একটা পদক্ষেপ, তার একটা অঙ্গ। তো এরকমভাবে পৃথিবীতে শুধু আজকের আরএসএস, বিজেপি না, যারা ফেসিবাদের কায়েম করেছিল, হিটলার সেই সময়েতে হিটলারও কম সুবক্তা ছিলেন না, কম জনপ্রিয় ছিলেন না। তার তথাকথিত আর্য রক্ত, বিশুদ্ধ রক্তের নামে এইভাবেই জার্মান জাতিকে উত্তেজিত করে 60 লক্ষ ইহুদিদেরকে ধ্বংস করেছে এবং সারা পৃথিবী দখল করার চেষ্টা করেছে। কিন্তু পরিণতি কী হয়েছে আমরা জানি। তো সেই জায়গায় আমাদের দেশের বর্তমান এই শাসক দল, তারা নয়া কায়দায়, নয়া ফেসিবাদী যে এই পদক্ষেপের মধ্য দিয়ে তার যতই চেষ্টা করুক, সেই জায়গায় কমরেড বিএসের মতো এরকম যারা পথিকৃৎ, একেবারে হাম্বেল, একদম নাজুক জায়গা থেকে উঠে দাঁড়িয়ে শিক্ষার সুযোগ পায়নি এবং সেই সময়কার মালয়ালি সমাজের মধ্যে একটা কাস্ট রিডেন, অর্থাৎ এই ধর্ম বর্ণের যে নানা ধরনের মধ্যেও যে সেখানে এই কমিউনিস্ট মুভমেন্ট আজকে শুধু ভারতবর্ষের মধ্যে অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রেতে তার যে বর্তমান স্তর,
এটা বলা হয় শুধু আমাদের দেশের না, যে পৃথিবীর বহু উন্নত দেশও যে কেরালা সমাজের যে বর্তমান স্থিতি এরকম নেই সেই পর্যায়ে, এবং এটা সম্ভব হয়েছে কমরেড EMS নাম্বুদিরিপাদ, একে গোপালন, কৃষ্ণ পিল্লাই, BS অচ্যুতানন্দনদের মতন নেতৃত্ব তাদের জীবন থেকে শিক্ষা নিয়ে মানুষের সাথে মিশে গিয়ে এই লড়াই নেতৃত্ব দেওয়ার ফলে। কাজেই আজকেরই দিনে আমরা যখন বলছি একটু কঠিন, কিন্তু সেই কঠিনকে মোকাবেলা করা যদি সেই প্রত্যয়, সে আদর্শ নিয়ে এবং সেরকমভাবে সংগঠন তৈরি করার চেষ্টা যদি আমরা করতে পারি, আর আমাদের প্রতিপক্ষ যারা আজকে কারা, যাদের সেরকম কোনো আদর্শই নেই, মিথ্যা বুজরুকি এছাড়া তো কিছুই নেই, কাজে সেখানে অসম্ভব কিছু না। কাজে আজকে কমরেড BSকে যখন স্মরণ করছি, সেই জায়গায় আমাদের বর্তমান লড়াইয়ে আমরা যাতে তার এই জীবন থেকে শিক্ষা গ্রহণ করার মধ্য দিয়ে আমরাও যাতে আমাদের লড়াইকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই হোক আমাদের শপথ। এইভাবেই কমরেড BSকে আমরা স্মরণ করব। কমরেড BS লাল সালাম, কমরেড BS অমর রয়।